ক্লাস 10। আমরা আজকে ক্লাসে হরমোন কিভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ করে সেটা একটু দেখব। হরমোনকে তো আমরা রাসায়নিক সমন্বয়ক হিসেবে চিনি, কেমিক্যাল কোঅর্ডিনেটর। এই টপিকটা আমি তোমাদের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেখান থেকে নিয়েছি। সেখানে দেখবে স্নায়ু এবং হরমোন এই দুজনেই সমন্বয় সাধন করে। স্নায়ু ভৌত সমন্বয়ক এবং হরমোন রাসায়নিক সমন্বয়ক। হরমোন কিভাবে সমন্বয় সাধন করে শরীরের ভেতরে থাকা বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে, সেই মেকানিজমগুলো পড়তে গিয়ে আমরা পাই যে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? ফিডব্যাক নিয়ন্ত্রণ হলো যখন প্রক্রিয়াটা হরমোনের উৎপাদনকে, যে কোনো প্রোডাক্ট নিতে পারো, পদ্ধতির শেষে একটা তো প্রোডাক্ট থাকবে, মানে উৎপাদিত বস্তু যেটা হবে তার পরিমাণ কিন্তু সেই প্রক্রিয়াটা নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। হয় সেই প্রক্রিয়াটা সেই উৎপাদিত দ্রব্যের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারবে অথবা কমিয়েও দিতে পারবে। যদি সেরকম ফিজিওলজিক্যাল কন্ডিশন তৈরি হয় শরীরে, সেরকম যদি অবস্থা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে উৎপাদিত দ্রব্য নিজেই নিজের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণ দুভাবে হয়, পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি আর নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। নামেই বোধহয় বোঝা যাচ্ছে যে এই দুই পদ্ধতি পরস্পরের বিপরীত হবে। পজিটিভ হবে তখন যখন এই রেট অফ প্রসেসটা যে প্রোডাক্ট হবে অর্থাৎ হরমোনের ক্ষরণটাকে বাড়িয়ে দেবে, সেটা হবে পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। আর ঠিক উল্টোটা হবে নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। দেখো, যখন উৎপাদিত দ্রব্য এর পরিমাণ কিন্তু কমতে থাকবে, তার মানে এখানে রিডাকশন হবে। কিভাবে? রেট অফ প্রসেস তখন কোনোভাবে সেই ইনফরমেশন বা তথ্যটা পেয়ে গিয়ে যে আর হয়তো প্রয়োজন নেই উৎপাদিত দ্রব্য তৈরি করার, সেই জন্য তখন কিন্তু উৎপাদিত দ্রব্য, অর্থাৎ এক্ষেত্রে তো আমরা হরমোনের কথা বলছি, সেটার পরিমাণ কিন্তু কমিয়ে দেবে। এটা হচ্ছে হরমোনের নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। উদাহরণ দিয়ে বুঝলে আরও সহজ হয়ে যাবে বোঝাটা আমাদের। তাহলে আমি আজকে তোমাদের নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটা একটু উদাহরণ সহযোগে বলি। নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ কেন প্রয়োজন হয় বলো তো? অ্যাকচুয়ালি যখন এই হরমোন বা যে কোনো রাসায়নিক পদার্থ শরীরে তৈরি হতে থাকে, যে কোনো কিছুই হতে পারে, তখন যদি সেটার ওভার প্রোডাকশন হয়ে যায়, যদি উৎপন্ন হতেই থাকে বা একটা সময় রক্তে সেটা প্রচুর মাত্রায় জমে যায়, তাহলে তখন কিন্তু শরীরে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে। সেই জন্য তখন প্রয়োজন হয় এমন একটা প্রক্রিয়ার বা এমন একটা অবস্থার যখন সেই বস্তুটার ক্ষরণ আর হবে না। তাহলে খুব সুবিধা হয় না? দেখো, যদি সেই উৎপাদিত দ্রব্য নিজেই নিজের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তো বাইরে থেকে আর কিছু নেবার বা ইনজেক্ট করার বা ওষুধ গ্রহণ করার প্রয়োজন হয় না। তাহলে সেরকমই একটা, মানে এটাই হচ্ছে বিউটি এই প্রক্রিয়াটার। মানে বোঝার পরে দেখবে তোমাদের খুবই অবাক লাগছে যে হরমোনের এই রকম একটা ক্রাইটেরিয়া রয়েছে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বা মানে নিজেই নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারে। আসলে হরমোন এমনই একটা সজীব রাসায়নিক পদার্থ যেটা খুবই স্বল্প মাত্রায় ক্রিয়াশীল। এই লাইনটা আমরা পাই বইতে প্রায়, তাই না? মানে বডি কিন্তু খুব সেন্সিটিভ, হরমোনের সামান্য থেকে সামান্যতম ক্ষরণেও অ্যামাউন্টেও খুবই সেন্সিটিভ। সেই জন্য কিন্তু এর কন্ট্রোল মেকানিজমটাও খুব গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে আমরা উদাহরণ দিয়ে আজকে এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা একটু দেখি। প্যানক্রিয়াসের এক্সাম্পলটা নিচ্ছি, স্পেসিফিক এক্সাম্পল নিয়ে পড়া যাক। সেটা হলো অগ্ন্যাশয় গ্রন্থি। যখনই শরীরে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ব্লাড সুগারের লেভেলটা হাই হয়ে যায়, তখনই প্যানক্রিয়াস কিন্তু সেটাকে ডিটেক্ট করে নেয়। অগ্ন্যাশয় গ্রন্থি সেটা বুঝতে পেরেই সেই অগ্ন্যাশয় গ্রন্থি চেষ্টা করে সেই রক্তে শর্করার পরিমাণটাকে কমিয়ে দেওয়া। সাথে সাথে যখনই আমরা মনে করো মিষ্টি জাতীয় জিনিস বা কেক বা পেস্ট্রি জিনিস, এই জাতীয় জিনিসগুলো গ্রহণ খাচ্ছি, তখনই আমাদের রক্তে কিন্তু শর্করার পরিমাণটা বেড়ে যায়। আমি খাওয়ার পরবর্তী সময়ের কথা বলছি, খাওয়ার পরেই তখন অগ্ন্যাশয় গ্রন্থি সেটা বুঝতে পেরে সেটাকে ডিটেক্ট করে হরমোন ক্ষরণ করে, যে হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। এবং ইনসুলিন তখন সেই গ্লুকোজটার উপরে কাজ করে, গ্লুকোজটা বা রক্তের শর্করার পরিমাণটাকে
তখন কমিয়ে দেয়। কিভাবে? তখন এই পেশি কোষগুলোকে ডিরেকশন দেয় ইনসুলিন হরমোন গিয়ে যে তোমরা বেশি বেশি করে গ্লুকোজ শোষণ করো। দেখবে ডিটেইলে তোমাদের বইতে আছে, টেক্সট বইতে আছে। আরও পদ্ধতি আছে, গ্লুকোজ থেকে অন্য পদার্থ তৈরি হতে শুরু করবে গ্লাইকোজেনেসিস পদ্ধতির মাধ্যমে, গ্লাইকোলাইসিস পদ্ধতির মাধ্যমে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে চেঞ্জ হবে, পরিণত হবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে এবং পেশিকোষগুলো গ্লুকোজ অ্যাবজর্ব করতে শুরু করবে বেশি পরিমাণে, অত্যাধিক পরিমাণে, এবং তার ফলে এই রক্তে শর্করার পরিমাণটা অবশ্যই কমে যাবে। ঠিক আছে? এবার দেখো, বেশি মাত্রায় রক্তে শর্করা হয়ে গিয়েছিল, যে কারণে অগ্ন্যাশয় ইনসুলিন ক্ষরণ করলো, ইনসুলিন ক্ষরণ করে গ্লুকোজের শোষণ ঘটলো এবং তার ফলে রক্তে শর্করার পরিমাণটা কমে গেল। কিন্তু এই সিচুয়েশনটাও যদি কন্টিনিউ হয় তাহলেও তো ব্লাড সুগার অনেকটা কমে যাবে, তাই না? ব্লাড সুগার ফল করতে থাকবে যদি এই কাজটা কন্টিনিউ হতে থাকে এবং রক্তে শর্করার পরিমাণ কমতে থাকবে, সেটাও কিন্তু থ্রেট শরীরের ক্ষেত্রে। সেটাও ঠিক নয়। রক্তে শর্করার পরিমাণটাও এটা যেটা স্বাভাবিক ভ্যালু তার চেয়ে কমে গেলেও কিন্তু শরীরে নানা অসুবিধার সৃষ্টি হবে। তাহলে সেক্ষেত্রে কি প্রয়োজন? সেক্ষেত্রে প্রয়োজন নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের। হরমোনের নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম এবার কাজ করবে। কি করবে? এই সিচুয়েশনটা যে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেছে, এই সিচুয়েশনটা কিন্তু অগ্ন্যাশয় ডিটেক্ট করবে, অর্থাৎ এই ইনফরমেশনটা আবার চলে যাবে অগ্ন্যাশয়ে, এবং এটাকে আমরা বলতে পারি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু অগ্ন্যাশয় তখন আবার ডিটেক্ট করে নেবে যে রক্তে শর্করার পরিমাণ কমে গেছে, আর ইনসুলিন ক্ষরণ করার প্রয়োজন নেই, এবং ইনসুলিন ক্ষরণ কমে গেলে অটোমেটিক্যালি পেশিকোষে গ্লুকোজ শোষণটা বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে রক্তে শর্করার পরিমাণটা আবার বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটা হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের উদাহরণ। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। দেখো, এখান থেকে ফ্ল্যাট প্রশ্ন হয়, হরমোন কিভাবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে অংশগ্রহণ করে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তাহলে এইভাবে ইনসুলিন হরমোনের উদাহরণ দিয়ে তুমি বলে দিতে পারছো। আর যদি একটু ঘুরিয়ে প্রশ্ন হয় তাহলে দেখো উত্তর দিতে পারছো কিনা তোমরা, যে ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে সেটাকে কন্ট্রোল করে, রেগুলেট করে, কমিয়ে দেয়। এটাকে নেগেটিভ ফিডব্যাক কেন বলা হয়? বোঝা গেল? তাহলে ইনসুলিন হরমোন যে রক্তের বর্ধিত রক্ত শর্করার পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে, এটাকে নেগেটিভ ফিডব্যাক কেন বলা হয়? একটু আগে তোমাদের যখন আমি পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক আলাদা করে বললাম, সেখান থেকে উত্তরটা দিও যে নেগেটিভ ফিডব্যাক এই জন্যই হবে স্পেসিফিক্যালি কারণ এই মেসেজটা যাচ্ছে, যে রক্ত শর্করা ডিক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড সুগার যে মেসেজটা পাঠাচ্ছে অগ্ন্যাশয়কে, প্যানক্রিয়াসকে, এই মেসেজটা কিন্তু এই অর্গ্যানটাকে ইনসুলিন হরমোন ক্ষরণটাকে কমিয়ে দিতে বলছে। বোঝা গেল? তাহলে নেগেটিভ ফিডব্যাক এই জন্যই শিওরলি বলা যায় কারণ এই যে মেসেজটা গেল, এই অর্গানটাকে, সেটা এই প্রোডাক্ট উৎপাদিত দ্রব্যের কথা বলেছিলাম না, হরমোন, সেখানে এই প্রোডাক্টের ক্ষরণটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে, রিডাকশন হচ্ছে। সেই জন্যই এটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের উদাহরণ। ঠিক আছে? তাহলে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের আরেকটা উদাহরণ আমরা নেব থাইরক্সিন হরমোনকে নিয়ে। এক্ষেত্রে দেখো, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, তিনটে গ্রন্থির নাম আমি পরপর লিখেছি। হাইপোথ্যালামাস থেকে শুরু করছি। হাইপোথ্যালামাস তো মস্তিষ্কের অংশ, তাই না? হাইপোথ্যালামাস বেস অফ দ্য ব্রেনে আছে হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন বা রিলিজিং ফ্যাক্টর খরিত হয় যার নাম হলো থাইরোট্রফিন। অ্যাকচুয়ালি থাইরোট্রফিন রিলিজিং হরমোন বা রিলিজিং ফ্যাক্টরও বলতে পারো। রিলিজিং ফ্যাক্টর কথাটা বোঝানোর জন্য তাহলে একটু হাইপোথ্যালামাস সম্পর্কে বলে নিই। এটা তো একটা ফিজিওলজিক্যাল স্ট্রাকচার। দেখো, এটা একটা ফিজিওলজিক্যাল স্ট্রাকচার, এটাও তাই, থাইরয়েড গ্রন্থিও তাই। তাহলে হাইপোথ্যালামাসকে নিয়ে প্রথমে একটু জানা যাক। হাইপোথ্যালামাস তো ব্রেনে, মস্তিষ্কের ভেতরে অবস্থিত। এখানে আছে কতগুলো নিউক্লিয়াস, তাই না? হাইপোথ্যালামাসের নিউক্লিয়াসগুলোর মধ্যে আছে কিছু নিউরন। এই নিউরনগুলো কোথায়? আমাদের মস্তিষ্কের ভেতর হার্টের যেমন 4টে চেম্বার বা নিলয় আছে, সেরকম কিন্তু মস্তিষ্কেরও 4টে
ওরকম প্রকোষ্ঠ আছে। সেই মস্তিষ্কের ভেতর যে তৃতীয় প্রকোষ্ঠ, যেটা তৃতীয় নিলয় বলা হয়, সেখানে যে হোয়াইট ম্যাটার বা শ্বেত বস্তু, তার মধ্যে কিন্তু এই নিউরনগুলো অবস্থিত, এই হাইপোথ্যালামাসের নিউক্লিয়াসের নিউরনগুলো। কেমন? এবার এই নিউরন মাত্রেই কি থাকবে? নিউরনের মধ্যে থাকবে হচ্ছে নিউরোসিক্রেটারি কোষ। এই কোষগুলো থেকে যে হরমোন জাতীয় বস্তু ক্ষরণ হয় সেগুলোকে আমরা বলি নিউরো হরমোন। কেমন? তাহলে এই কোষগুলো থেকে নিউরো হরমোন নিঃসৃত হয় আমরা বলতে পারি। আর সেটা পিটুইটারির সঙ্গে, হাইপোথ্যালামাস তো পিটুইটারির সঙ্গে তো কানেক্টেড। কীভাবে? এই নিউরো হরমোনগুলো তো এখান থেকে ক্ষরণ হলো হাইপোথ্যালামাস থেকে নিউরো সিক্রেশন হিসেবে। তারা কিন্তু এই হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্রন্থি পর্যন্ত একটা ট্র্যাক্ট আছে, সেটারকে আমরা আরও স্পেসিফিক্যালি বলতে পারি হাইপোফাইজিয়াল একটা পোর্টাল শিরা। দুটো হাইপোফাইজিয়াল পোর্টাল শিরা থাকে, সেটা দিয়ে পিটুইটারি গ্রন্থিতে এসে সঞ্চিত হয়, জমা হয় এবং পিটুইটারি গ্রন্থিকে হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে। আমরা তো পড়েইছি না, তাই না, যে পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, তাই না? এ প্রভু গ্রন্থি আর এ হচ্ছে এর প্রভু গ্রন্থি, প্রভু গ্রন্থি বলা হয় সেই জন্য হাইপোথ্যালামাসকে। যাই হোক, আমি রিলিজিং ফ্যাক্টরের কথা বলছিলাম। এবার পিটুইটারিতে সঞ্চিত হলো সেই নিউরো হরমোনগুলো এবং পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন এরপরে ক্ষরিত হবে। সেই জন্যই এই নিউরো হরমোনগুলোকে বলা হয় রিলিজিং ফ্যাক্টর বা রিলিজিং হরমোন। কেমন? আচ্ছা, এবার বলি হাইপোথ্যালামাস থেকে তাহলে এই থাইরোট্রফিন রিলিজিং হরমোন ক্ষরণ হয়ে পিটুইটারি গ্রন্থিতে আসলো। অবশ্যই একেবারে সরাসরি পিটুইটারি গ্রন্থিতে আসবার পর পিটুইটারি গ্রন্থি লিখেছি, কিন্তু দেখো স্পেসিফিক্যালি অগ্রখণ্ডের কথা এখানে বলা হচ্ছে। কেমন? সম্মুখখণ্ড, যেটা অ্যান্টেরিয়ার লোব। এবার এখানে আসবার পর পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয় পিটুইটারি থেকে। হাইপোথ্যালামাস ওকে ডিরেকশন দিল পিটুইটারিকে এবং পিটুইটারি এবার এই টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করলো, যেটা রক্তের মাধ্যমে এসে পৌঁছালো থাইরয়েড গ্রন্থিতে। কেমন? এবার থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন হরমোন ক্ষরণ করলো। থাইরক্সিন হরমোন হলো T3, T4, ট্রাই আয়োডোথাইরোনিন আর টেট্রা আয়োডোথাইরোনিন। এরা হচ্ছে থাইরক্সিন হরমোন। বোঝা গেল? খুব সিম্পল এটা। আর একবার কুইক রিভিউ করে নিই তাহলে। একদম উপরে আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রফিন রিলিজিং হরমোন ক্ষরিত হয়ে পিটুইটারি গ্রন্থিতে আসছে সরাসরি এবং পিটুইটারি গ্রন্থি থেকে তখন টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হচ্ছে, যা অর্থাৎ এই টিএসএইচ থাইরয়েড গ্রন্থিতে এসে থাইরয়েড গ্রন্থিকে T3, T4 অর্থাৎ থাইরক্সিন হরমোন ক্ষরণ করতে উদ্দীপিত করছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম শুরুতে হাইপোথ্যালামাস এবং তারপরে সেকেন্ড বা নেক্সট লেভেল অফ কন্ট্রোল হচ্ছে পিটুইটারি গ্রন্থি এবং তারপরে টার্গেট অর্গান হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি। এবার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণের প্রয়োজনীয়তা আমরা জানি। অর্থাৎ থাইরক্সিন হরমোন কেন প্রয়োজন? থাইরক্সিন হরমোন তো মেটাবলিজমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর শরীরের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাস সিস্টেমের নর্মাল ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন থাইরয়েড হরমোন। আচ্ছা, যেরকম আমরা একটু আগে পড়লাম যে কোনো হরমোনেরই, কোনো প্রোডাক্টেরই ওভার সিক্রেশন মানে অধিক ক্ষরণ কাম্য নয়, আমরা চাই না। তার কারণ সেটা নানা জটিলতার জন্ম দেবে শরীরে। আমাদের শরীর প্রচণ্ড সেন্সিটিভ অল্প মাত্রায়, হরমোনের অল্প মাত্রায়, সেই জন্যই তো হরমোনের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা প্রয়োজন, তাই না, যাতে এর ক্ষরণটা রেগুলেট হয়। তাহলে এক্ষেত্রে আমি প্রশ্নটা দিয়ে শুরু করি, যেরকম তোমাদের এর আগের উদাহরণটায় প্রশ্ন দিলাম যে তাহলে এবার কিভাবে নেগেটিভ কন্ট্রোল হবে। এবার পিটুইটারি এবং হাইপোথ্যালামাস কিভাবে নেগেটিভ কন্ট্রোল করবে যাতে থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ না হয়, তাই তো? থাইরক্সিন হরমোন মনে করো অত্যাধিক ক্ষরণ হয়ে গেছে, রক্তে T3, T4 এর লেভেল অনেক বেড়ে গেছে। তাহলে এইবার এই অ্যান্টেরিয়র পিটুইটারি এবং হাইপোথ্যালামাস দুজনেই তো এই থাইরক্সিন হরমোনের অ্যামাউন্টে খুব সেন্সিটিভ। তার মানে এই বেড়ে যাওয়া অ্যামাউন্টটাকে ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে এই যে মেসেজটা যাবে
এটাই তো নেগেটিভ ফিডব্যাক, তাই না? তার কারণ এই যে মেসেজটা যাবে থাইরয়েড গ্রন্থি থেকে, এই যে বেড়ে যাওয়া অ্যামাউন্টটা, সেটা পিটুইটারি গ্রন্থিতে মেসেজটা পাঠাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাইপোথ্যালামাসেও এই মেসেজটা যাবে। তার মানে T3 T4 এর এই যে বেড়ে যাওয়ার পরিমাণটা ডিটেক্ট করবে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস, এবং তখন হাইপোথ্যালামাস থাইরোট্রফিন রিলিজিং হরমোন ক্ষরণ কমিয়ে দেবে, যার ফলশ্রুতি হিসেবে TSH হরমোনের ক্ষরণ কমে যাবে এবং তার ফলে থাইরয়েড গ্রন্থি এবার T3 T4 তৈরি করা বন্ধ করে দেবে। এটাই হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। বোঝা গেল? তাহলে আমরা এখানে আবার লিখতে পারি, আমি শর্ট ফর্মে লিখছি নেগেটিভ ফিডব্যাক। বোঝাতে পারলাম? কোনো কনফিউশন হলে তোমরা জানিও, আমি আবার সেটা ক্লিয়ার করে দেব। সেই প্রশ্নটা আরেকবার জিজ্ঞাসা করি তোমাদের, সেটা হলো থাইরক্সিন হরমোনের নেগেটিভ ফিডব্যাক কিভাবে সম্পন্ন হলো? উত্তরটা কি হবে? যে উৎপাদিত দ্রব্য, অর্থাৎ এক্ষেত্রে এন্ড প্রোডাক্ট কি? থাইরক্সিন হরমোন। তো এই এন্ড প্রোডাক্ট নিজের ক্ষরণকে নিজের রিলিজকে ইনহিবিট করছে, বাধা দিচ্ছে, এবং যে কারণে এই বেড়ে যাওয়া থাইরক্সিন হরমোনের পরিমাণ একসময় কমে যাবে। তাই তো? বোঝা গেল উত্তরটা? তাহলে নেগেটিভ ফিডব্যাক কেন? ঘুরিয়ে প্রশ্নটা, নেগেটিভ ফিডব্যাক এই কারণে, তার কারণ এন্ড প্রোডাক্ট, সবচেয়ে শেষে উৎপাদিত দ্রব্য, নিজের ক্ষরণকে ইনহিবিট করছে, নিজের রিলিজটাকেই বাধা দিচ্ছে, যাতে এর আর উৎপন্ন না হয়। আচ্ছা, এবার মনে করো থাইরক্সিন হরমোন নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে নিজের ক্ষরণ নিয়ন্ত্রিত করলো এবং বেড়ে যাওয়া থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে গেল। অবশ্যই লেস থাইরোট্রফিন, লেস TSH, তারপরে লেস T3 T4 কমে গেল। কিন্তু ব্লাড লেভেলে থাইরক্সিনের হরমোন যদি কমেই যায় একেবারে, তাহলে এরপর কি হবে? তাহলে আগের কনসেপ্টটা ভাবো তাহলে, যে এবার এই কমে যাওয়া পরিমাণ, এই হরমোনের কমে যাওয়া যে রিডিউসড পরিমাণ, এটা কি করবে? নিজের এই যে ইনহিবিটরি এফেক্ট ক্রিয়েট করেছিল একটু আগে নিজেরই, সেটাকে কিন্তু তুলে দেবে, এবং সেটাও হাইপোথ্যালামাস আর পিটুইটারি খুব সেন্সিটিভ হওয়ার জন্য সেটাও ডিটেক্ট করবে, এবং তারপরে আবার প্রয়োজন মতো সে এই TSH এর রিলিজটাকে বাড়িয়ে দেবে, যার ফলে T3 T4 এর রিলিজও বেড়ে যায়। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, এবার এই থাইরক্সিন হরমোনের উদাহরণ যখন নেওয়াই হয়েছে, তখন আমি তোমাদের এর পাশাপাশি আসা একটা প্রশ্নকে একটু আলোচনা করে দিই চট করে। সেটা হলো, এই T3 T4 এর নাম যখন বললাম, ট্রাই আয়োডোথাইরোনিন, টেট্রা আয়োডোথাইরোনিন, বোঝা যাচ্ছে তো এই জিনিস দুটোর মধ্যে বা এই দ্রব্য দুটোর মধ্যে আয়োডিনের উপস্থিতি রয়েছে, সেই জন্যই নামটা ট্রাই আয়োডো, টেট্রা আয়োডো। যখনই থাইরক্সিন হরমোন তৈরি হয় থাইরয়েড গ্রন্থিতে, প্রত্যেকবার কিন্তু রক্ত থেকে আয়োডিন গ্রহণ করে থাইরয়েড গ্রন্থি এবং তারপরে থাইরক্সিন হরমোন তৈরি করে। কেমন? এবার এমন একটা পরিস্থিতি হতেই পারে শরীরে, যখন রক্তে আয়োডিন নেই, দেহে আয়োডিনের কোনো কারণে দেহের আয়োডিনের অভাব ঘটেছে, তাহলে সেই সিচুয়েশানটা একটু দেখে নাও। তাহলে তখন কিন্তু থাইরয়েড গ্রন্থি আর T3 T4 তৈরি করতে পারবে না, তার কারণ প্রত্যেকবারই তো T3 T4 তৈরি করার সময় আয়োডিনের প্রয়োজন, তাই না? এখানে আয়োডিনের 3টে অ্যাটম রয়েছে, এখানে 4টে অ্যাটম রয়েছে, কিন্তু শরীরে বা রক্তে আয়োডিনের অভাব থাকার জন্য কিন্তু থাইরয়েড গ্রন্থি আয়োডিন পাবে না, ও থাইরক্সিন হরমোন কিন্তু তৈরি করতে পারবে না। সেই সিচুয়েশানটা তাহলে একটু কল্পনা করো। তাহলে সেক্ষেত্রে হাইপোথ্যালামাস বা পিটুইটারির ক্ষেত্রে কি তথ্য যাচ্ছে, কি মেসেজ যাচ্ছে? যে রক্তে থাইরক্সিন হরমোন নেই, তাই না? এটা দেখো না বেড়ে যাওয়াটা, তাহলে রক্তে তখন T3 T4 নেই, থাইরক্সিন হরমোন নেই, তাহলে তো অবশ্যই এই মেসেজটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে বলবে। হাইপোথ্যালামাসকে বলবে তুমি থাইরোট্রফিন রিলিজ করো, সঙ্গে সঙ্গে পিটুইটারির ওপর অর্ডার আসবে তুমি TSH রিলিজ করো। TSH থাইরয়েড গ্রন্থিকে বলবে যে তুমি থাইরক্সিন হরমোন তৈরি করো, কিন্তু থাইরয়েড তো থাইরক্সিন হরমোন তৈরি করতে পারছে না, কিন্তু আয়োডিন, তার কারণ আয়োডিন নেই, কিন্তু সেটা কিন্তু পিটুইটারি বা হাইপোথ্যালামাস বুঝতে পারছে না। ওরা কিন্তু থাইরয়েড গ্রন্থির ওপর এই যে রিডিউসড অ্যামাউন্ট এখানে নেই, এই মেসেজটা ঘুরে আসছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি কিন্তু থাইরয়েড গ্রন্থিকে হরমোন পাঠিয়েই যাবে, ওভার অ্যান্ড এগেইন পাঠাতেই থাকবে। এবার থাইরয়েড গ্রন্থি কী করবে?
ও তো থাইরক্সিন তৈরি করতে পারছে না, কিন্তু যেহেতু ও বেশি পরিমাণে টিএসএইচ পেয়েই যাচ্ছে, ওর উপর অর্ডার আসছে, ডিরেকশন আসছে থাইরক্সিন হরমোন তৈরি করার জন্য। এবার এই থাইরয়েড গ্রন্থির যে কোষগুলো আছে সেই কোষগুলো ফুলতে শুরু করবে, সোয়েলিং হবে। কেমন? থাইরয়েড সেলগুলো সোয়েল করতে শুরু করবে, তার কারণ ওর বেশি জায়গা প্রয়োজন হবে হরমোন তৈরি করার জন্য। বেশি টিএসএইচ পাওয়ার কারণে ও কিন্তু ওই কোষগুলো বাড়তে থাকবে, ফুলতে থাকবে। আর থাইরয়েড গ্রন্থি আমরা জানি গলার সামনের দিকে অবস্থিত, তাই না? সেই জন্য গলার সামনের দিকটা, নেকটা সোয়েলিং হবে। এবং এই সিচুয়েশানটাই, এই গলার সামনের দিকটা ফুলে যাবে, গয়টার হিসেবে পরিচিত। আমরা কিন্তু এই প্রশ্নটা এই ক্লাস 10-এর এই চ্যাপ্টারের প্রশ্নে, হরমোনের প্রশ্নে খুবই একটা কমন প্রশ্ন, প্রায়ই আমরা দেখেছি এই প্রশ্নটা। গয়টার কি, কেন হয়, বোঝা গেল তাহলে আয়োডিনের অভাবে গয়টার হয়, এবং সেই কারণেই ডায়েটে আয়োডিন ইনক্লুড করা জরুরি। এবং আয়োডিন যেহেতু শরীর সংশ্লেষ করতে পারে না, সেই জন্য বাইরে থেকে আয়োডিন নেওয়া খুব জরুরি। এবং সেই কারণেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে মানুষ যে ধরনের ডায়েটই গ্রহণ করুক না কেন, আমরা জানি যে খাদ্য লবণ তো একটা অপরিহার্য জিনিস রান্নার ক্ষেত্রে, তাই না? যে কোনো ডায়েটেই সেই জন্য লবণ দরকার, এবং সেই জন্য আয়োডাইজড সল্ট হিসেবেই আমরা সল্ট বাজারে কিনতে পাই। বোঝা গেল তাহলে? আরেকবার ফিডব্যাক মেকানিজমটাকে এক নজরে, এক লাইনে বলা যায় যে যখনই কোনো গ্ল্যান্ড কোনো হরমোন ক্ষরণ করে, সেই হরমোন কিন্তু নিজের কাজ করুক বা নাই করুক, সেই ইনফরমেশনটা কিন্তু গ্ল্যান্ডে চলে যাচ্ছে। যেমন এক্ষেত্রে আমরা থাইরক্সিন হরমোনের উদাহরণটা দিয়ে দেখলাম। ঠিক আছে?